অবশ্য তার মানে এই নয় যে সবগুলোই পুবে গেছে। পুরনো একটা ট্রাক না দেখে বেশ অবাকই হয়েছিলাম। পুরনো কোনো ট্র্যাক না দেখে বেশ অবাকই হয়েছিলাম। মনে হলো গরুগুলোকে বিকল্প কোনো টেইল ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। হতে পারে। সিগারেট ফেলে দিয়ে পিষিয়ে নেভালো হ্যানন। কিন্তু পুবে যদি গরু নিয়ে যাওয়া হয় তাহলে ওগুলোকে এলাকা থেকে বের করা সহজ হবে না। কথাটা লেনি আর্থারের জানার কথা। হাওয়ার্ডরাও কথা জানে। এবার বলি পশ্চিমের কথা। ওদিকে মাইলের পর মাইল যাও, একজন লোকও চোখে পড়বে না। গরুর দেখাও মিলবে না। আছে শুধু প্রচুর বুনো ঘোড়া, অ্যান্টিলোপ আর পালে পালে কয়ট। তবু যদি গরু ওদিকে নিয়ে যাওয়া হয় তাহলে হয়তো অরিগনে বিক্রি করতে পারবে। অনেক লোকই বসতি করেছে ওদিকে। তবে তাদের মধ্যে যাদের গরু আছে তারা গরু পালে দুধের খামারের জন্য। অবশ্য রান্স করলে ভালোই করা সম্ভব। এমনও হতে পারে, চিন্তিত ভঙ্গিতে বলল রাষ্ট্রী। আর্থার হয়তো অরিগন অথবা ক্যালিফোর্নিয়ায় আরেকটা রান্স করেছে। এমনটা হতেই পারে। গরু যদি বিক্রি না করে তাহলে কয়েক বছরের মধ্যেই নিজের একটা বিরাট পাল হয়ে যাবে তার। চোরাই গরু বেচে দুশ্চিন্তা করবার দরকারই পড়বে না। মাঝে মাঝেই মনে হয় রাসলারগুলো এ কাজটা করে না, কারণ শালাদের ঘটে বুদ্ধি নেই। চোরাই গরু বিক্রির দরকার কি? শুধু বাছুর বেছেই তো লাল হয়ে যাওয়া যায়। গরু চড়াতে থাকো, বাচ্চা দেবে ওগুলো। কোনোটার গায়েই পুরনো ব্যান্ড থাকছে না। সম্ভব, সায় দিল হ্যানন। কিন্তু রাসলাররা কেমন হয় তা তো তুমি জানোই। বড়লোক হওয়ার কোনো ইচ্ছে ওদের থাকে না। সুযোগ বুঝে দাও মারতে চায় শুধু। মাস কয়েক আয়েশ করতে পারলেই খুশি। হাওয়ার্ডরা যেমন। কিন্তু লেনি আর্থার ওই লোকটা ব্যতিক্রম। বুদ্ধিমান লোক। ও জানে না এমন কিছু আজও সৃষ্টি হয়েছে কিনা সন্দেহ। অন্তত আমার তাই ধারণা। আজ পর্যন্ত কেউ বুকে হাত দিয়ে বলতে পারেনি লোকটা রাসলিংয়ের সঙ্গে জড়িত। সেজন্যই বলি লেনি আর্থার বুদ্ধিমান। কালেনকে চিলেমের সঙ্গে দেখে চিন্তায় পড়ে গিয়েছিলাম আমি। পরে রকবেনন এই এলাকায় আসায় ওরা যে আচরণ করলো তাতে বিস্মিত হই। 2 আর 2 মেলাতে শুরু করলাম তখন। তাৎপর্য বুঝতে দেরি হলো না। বড় কোনো একটা ব্যাপার নয়, ছোট ছোট ব্যাপার যোগ দিয়ে ফেললাম। কদিন আগে গ্রাটের করা খুন, বক্সফোরের রাইডারদের বেজায়গায় দেখা, সব মিলিয়ে বিচার করলে একটা সম্ভাবনাই মনে আসে। লেনি আর্থার আর তার দলবল রাসলিংয়ের সঙ্গে জড়িত। হ্যাননের কথা শুনতে শুনতে নিজের চিন্তাও করছিল রাষ্ট্রী। এখন চিন্তিত স্বরে বলল, বেনন সোনার হরিণের পেছনে দৌড়াবে না। ও যদি কোথাও গিয়ে থাকে তার মানে রাসলারদের কোনো চিহ্ন চোখে পড়েছে ওর। ওই বুড়ো খোকা সহজে ভুল করবার বান্দা নয়। আমার কথা বিশ্বাস করতে পারো। রওনা হওয়ার মতো সুস্থ হয়েছ তুমি? জিজ্ঞেস করল হ্যানন। সুস্থ? তিক্ত হাসল রাষ্ট্রী। নিশ্চয়। সারাদিন ধরে শুয়ে বসে থাকতে থাকতে পাছা ব্যথা হয়ে গেছে। তাহলে চলো পশ্চিমে যাই। বেনন যাদের অনুসরণ করছে তারা প্রত্যেকেই এক একটা হারামি। ওর হয়তো সাহায্যের দরকার হবে। মনে হয় না, বলল গম্ভীর রাষ্ট্রী। সাহায্য যদি কারো দরকার হয় তাহলে দরকার হবে ওই লোকগুলোরই। তবে সেজন্য আমরাও বেননের সঙ্গে যোগ দেব না তা ঠিক নয়। ওকে সমস্ত মজা একা মেরে দিতে দেব না আমি। ওই লোকগুলোর সঙ্গে আমার নিজেরও কিছু দেনা পাওনা আছে। আমার কাছে গুলি ছিল না বলে সমস্ত পাহাড়ময় আমাকে দাবড়ে বেরিয়েছে ওরা। আমার মনে হয় ওই জনি কারভেলটাই আমার গুলি গায়েব করে দিয়েছিল। জিম হ্যাননের পাশে পাশে পাহাড় থেকে নামতে শুরু করলো রাষ্ট্রী। মনের ভেতরে অস্বাভাবিক একটা আনন্দ অনুভব করছে ও। এবার আসুক ওরা তাড়া করতে। ওর সঙ্গে আছে উইনচেস্টারটা। গুলিরও কোনো অভাব নেই এখন। ইঁদুরগুলো এখন তড়িঘড়ি গর্তে লুকাতে ব্যস্ত হয়ে পড়বে।
পাশের আরোহীর দিকে তাকালো রাষ্ট্রী। হানন লোকটাকে ভালো মানুষ বলেই মনে হয়েছে ওর। দুজন একসঙ্গে লড়লে রাসলার বা ইন্ডিয়ানদের মোকাবিলা করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। রক বেনন এগেটে ছিল, তার মানে ওর খবর সংগ্রহ করতে হলে ওখানে আগে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। শক্ত পাথুরে জমিতে খট আওয়াজ তুলছে ওদের ছুটন্ত ঘোড়াগুলোর খুর। একটু পরে বালিময় একটা জায়গা পার হলো ওরা, গতি কমালো না, টাসকোটালের দিকে চলেছে। শহরটা এড়োনোই উচিত হবে না জিজ্ঞেস করলো হ্যানন। না, এক কথায় জানিয়ে দিল রাষ্ট্রী। রাসলারের বাচ্চারা ঝামেলা খুঁজছে। সরাসরি ঘোড়া ছুটিয়ে শহরে ঢুকবো আমরা, ড্রিঙ্ক নেব, তারপর রওনা হব আবার। কেউ যদি ঝামেলা খোঁজে তাহলে তাকেই গোলমাল শুরু করতে হবে। হাসলো হ্যানন। খুব রেগে আছো মনে হচ্ছে রাষ্ট্রী। লোকগুলো বোধহয় দিনের পর দিন তাড়া করে তোমার মেজাজ খিচড়ে দিয়েছে। হ্যাঁ, রেগে আছি, স্বীকার করলো রাষ্ট্রী। আমাকে তাড়া খাওয়া কুকুরের মতো ধাওয়া করবার প্রতিফল দায়ী কাউকে দিতেই হবে। নয়। বেশ কয়েক ঘন্টা পরে ওরা দুজন টাসকোটালে প্রবেশ করল। ততক্ষণে ক্লান্তির চরমে পৌঁছে গেছে ওদের ঘোড়াগুলো। খুবই ধীরে ছুটছে। তীক্ষ্ণ চোখে রাস্তার চারপাশে তাকালো রাষ্ট্রী। হিসরেইলে বাঁধা ঘোড়াগুলোর ব্যান্ড দেখে নিতে ভুল হলো না ওর। ব্যাংকের সামনে থামলো ওরা। হিসরেকে ঘোড়া বাঁধল। লেনি আর্থারের কোনো ঘোড়া দেখলাম না, মন্তব্য করলো হ্যানন। হাওয়ার্ডদের ব্যান্ডের ঘোড়াও নেই, তবে অন্য ব্যান্ডের ঘোড়াতেও চড়ে লোকগুলো। কাকতারুয়ার মতো পোশাক পরা এক পাটকাঠির মতো লোক সেলুন থেকে বেরিয়ে এসে খুঁটিতে হেলান দিয়ে দাঁড়ালো আর চোখে ওদের দুজনকে দেখছে। অত্যন্ত কৌতূহল বোধ করছে লোবো লারসেন। রাষ্ট্রী ফেরিস আর জিম হ্যানন একসঙ্গে শহরে এসে ঢুকেছে। ভাব দেখে মনে হচ্ছে ঝামেলা করবার ইচ্ছে আছে। এটা লেনি আর্থারের জন্য দারুণ একটা খবর। খবরটা তার পছন্দ হোক বা না হোক, তার কানে তুললে পয়সা মিলবে। অলস দাঁড়িয়ে থাকলো লোবো, সিগারেট ফুঁকতে ফুঁকতে কী হয় দেখছে। এসো খেয়ে নেওয়া যাক, প্রস্তাব করলো রাষ্ট্রী। তারপর বেননকে খুঁজতে বের হওয়া যাবে। মনে হচ্ছে এগেটে গেলেই ভালো করব আমরা। ওখানে যাওয়ার পথ চেনো তুমি? নট করলো জিম হ্যানন। তার চোখ স্থির হয়ে আছে লোবো লারসেনের উপরে। ভুরু কুঁচকে উঠল। এ লোকটা সম্বন্ধে একটা ভালো কথাও শোনেনি সে আজ পর্যন্ত কারো কাছে, তবে খারাপও শুনেছে সামান্যই। যতদূর জানে তাতে বোঝা হয়ে গেছে লোবো লারসেন একটা মহা অপদার্থ। তবু লোকটার আচরণে গোপনে খেয়াল করে দেখার প্রবণতাটা ওর চোখ এড়ায়নি। নিজেকে হ্যানন বলে রাখলো। এ লোকটার ব্যাপারে চোখ খোলা রাখতে হবে। রেস্তোরাঁয় খেতে বসে বারবার জানালা দিয়ে বাইরে তাকালো হ্যানন। লারসেন এখনও আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে, কিন্তু কিছুক্ষণ পরে যখন আবার তাকালো দেখলো চলে গেছে সে। তাতে উত্তেজিত হয়ে উঠবার কোনো কারণ নেই। লোকটা লেনি আর্থার অথবা হাওয়ার্ডদের কারো সঙ্গে জড়িত নয়। শহর ছেড়ে এগেটের পথে এগোনোর সময় নতুন ট্র্যাক চোখে পড়ল হ্যাননের। বক্স 4-এর টেইল এই রাস্তা থেকেই মোড় নিয়ে সরে গেছে। লারসেন যদি আর্থারের খবর দাতা হয়ে থাকে তাহলে শীঘ্রই সে বাঁক নেবে। ঘোড়া থেকে নেমে বিকেলের কমে আসা আলোয় সহজেই ট্র্যাক পরীক্ষা করে দেখল হ্যানন। একেবারে নতুন। রাষ্ট্রের দিকে তাকালো সে। বাতাস পড়ে যাওয়ার পরে এদিক দিয়ে গেছে লোকটা। বড়জোর 1 ঘন্টা হবে। আরও আগের হলে এই নরম বালিতে ট্রাক মুছে যেত। কাউকে শহর ছাড়তে দেখেছ? জিজ্ঞেস করলো রাষ্ট্রী। না, কিন্তু লোবে লারসেন নামের একটা অকর্মার ঢেকি শহরে ঘুরঘুর করছিল। আমরা রেস্তোরাঁ থেকে বের হওয়ার আগেই চলে যায় সে।
সামনের এলাকায় চোখ বুলিয়ে নিল রাষ্ট্রী। এ গেটে যাবার আর কোনো পথ চেনো? চিনি, কিন্তু দূরত্ব বেশি পড়ে যাবে। তাহলে সে পথেই চলো। সাবধানে চোখ কান খোলা রেখে পথ চলতে হবে। নীরবে ঘোড়া ছোটালো ওরা। দ্রুত চিন্তা চলছে রাষ্ট্রীর মাথায়। হঠাৎ জিজ্ঞেস করলো, বক্স 4 থেকে অনেক সরে এসেছি আমরা। 3-4 মাইল হবে। সামনের ঢিবির কাছে বুনো ঘোড়ার তৈরি একটা টেইল আছে। কৌতূহলী চোখে রাষ্ট্রীকে দেখলো হানন। কি ভাবছো বলো তো? ওখান থেকে রান্স হাউস কাছে? হ্যাঁ, স্পষ্ট দেখা যায়, হাসলো রাষ্ট্রী। ভাবছি ওই জায়গাটা পার হওয়ার সময় হাতের তুরুপের তাসটা ফেলবো। কিছুটা বিশ্রাম নেব ওখানে। দেখব রাইফেলগুলো ব্যবহার করে কতটা মজা তুলে নিতে পারি। আর্থারের লোকগুলো বড় বেশি আরামে বেতন নিয়ে নিচ্ছে। এসো, ওদের দেহ মনে একটু নাড়া দিয়ে যাই। রাষ্ট্রীর বলবার ভঙ্গিতে হানানো হেসে ফেলল। সাই দিয়ে বলল, চলো। ঘোড়ার তৈরি স্বল্প ব্যবহৃত টেইলটা ধরে রাষ্ট্রীকে পছন্দ মতো একটা জায়গায় নিয়ে এলো হানন। এখানে উঁচু ঢালের উপর পড়ে আছে কয়েকটা প্রকাণ্ড বোল্ডার। পরিষ্কার দেখা যায় এখান থেকে রান্সটা। ঘোড়া থেকে নামলো রাষ্ট্রী। চোখজোড়া চকচক করছে ওর। জিম, গম্ভীর শোনালো ওর গলা। কাজটা সত্যি পছন্দ হবে আমার। দুটো বোল্ডারের মাঝখানে সরু ফাঁকে রাইফেলটা রাখলো। এত দূর থেকেও রাঞ্চের ইসরায়েলে একটা ঘোড়া দেখা যাচ্ছে। ঘামে ভিজে কালো দেখাচ্ছে ওটার বাদামি চামড়া। কয়েক মিনিট আগেই ওটাকে খাটানো হয়েছে। খুব সাবধানে ইসরায়েলে লক্ষ্য স্থির করলো রাষ্ট্রী। আস্তে করে টিগারে স্পর্শ করলো ওর আঙুল। করাত করে তীক্ষ্ণ একটা আওয়াজ ছাড়লো উইনচেস্টার। আওয়াজটা হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে পেছনের দু পায়ে দাঁড়িয়ে গেল ঘোড়াটা। ইসরায়েল গুড়িয়ে দেয়া বুলেটের ভয়ে পিছিয়ে যেতে চাইল। টান খেয়ে ভেঙে গেল ক্ষতিগ্রস্ত রেইল। ঘোড়াটা মাথা উঁচু করে প্রাণপণে ছুটতে শুরু করলো। বাড়ি থেকে ছিটকে বের হলো এক লোক। ঘোড়াটার পেছনে বেথায় দৌড়াতে শুরু করলো। তার ঠিক পাশেই ধুলোতে নাক গুঁজল রাষ্ট্রীর দ্বিতীয় বুলেট। মেয়েদের মতো তীক্ষ্ণ একটা আত্মচিৎকার বের হলো লোকটার গলা চিরে। এত দ্রুত ঘুরে দৌড় দিয়ে ফিরে যাবার চেষ্টা করলো যে পিছনে পড়েই গেল সে মুখ থুবড়ে। এবার রান্স হাউসের দিকে রাইফেলের নল তাক করলো রাষ্ট্রী। মহা মৌজে একটা একটা করে জানালার কাজগুলো গুলি করে ভাঙতে শুরু করলো। ওর সঙ্গে যোগ দিল জিম হ্যানন। পরপর দুটো গুলি আধ খোলা জানালা দিয়ে ঢুকিয়ে দিল সে। তারপর মনোযোগ দিল ব্যাংক হাউসের জানালার কাজ ভাঙায়। কুয়োর দড়িটা কঠিন টার্গেট হিসেবে পছন্দ হলো রাষ্ট্রীর। তৃতীয় গুলিতে গোড়া থেকে কেটে দিতে পারল ওটা। কুয়োর পানিতে বালতি পড়ার আবছা শব্দ শুনতে পেল। দড়িও গেছে, বালতিও গেছে। এখন পানি তুলতে হলে আবার নতুন করে ব্যবস্থা নিতে হবে। করালের পানির চৌবাচ্চা লক্ষ্য করে দুটো গুলি করলো হ্যানন। ফুটো চৌবাচ্চা থেকে হরহর করে পানি পড়তে শুরু করলো। একটা গুলি করলো ব্যাংক হাউসে কেউ থাকলে তাকে স্বাগত জানানোর জন্য। এবার গুলি করলো দুজন রান্স হাউসের দরজা লক্ষ্য করে। এইমাত্র মাটিতে আছাড় খাওয়া লোকটা দৌড়ে গিয়ে ঢুকেছে ভেতরে। ভেঙে গেল আরেকটা জানালার কাজ। নতুন উৎসাহে ওরা এবার চিমনি লক্ষ্য করে গুলি শুরু করলো। গর্তে গর্তে ভরে গেল নতুন টিনের চিমনি। ভাঙা একটা জানালা থেকে পাল্টা গুলি করে জবাব দেয়া হলো। সঙ্গে সঙ্গে হ্যানন আর রাষ্ট্রীর মনোযোগ কেড়ে নিল লোকটা। ওদের গুলির তোরে রাইফেলের নলটা জানালার চৌকাঠ থেকে অদৃশ্য হয়ে গেল মুহূর্তে। হ্যাননের দিকে ফিরে আন্তরিক হাসল রাষ্ট্রী। চলো এবার এগেটে যাওয়া যাক জিম। রাঞ্চের লোকগুলো এখন
আর মনের খুশিতে নেই, কি বলো? বক্স 4-এর রান্স হাউস মেঝে থেকে উঠে দাঁড়ালো লেনি আর্থার। মুখটা তিক্ততা আর রাগে থমথম করছে। দাঁতে দাঁত পিষে ভাঙা জানালাগুলো দেখল সে। একটা বুলেট এসে লেগেছে ঘরের ভেতরে রাখা বালতিতে। মেঝেতে পানি থই থই করছে। তার কফি পটটা আর একটু হলেই হাত থেকে ছিটকে চলে যেত। দেয়ালের একটা ছবি ফুটো হয়ে ছিঁড়ে খুঁড়ে গেছে। দরজার অবস্থা ঝাঁঝরা। গ্রাট কথা বলছিল তার সঙ্গে। ছিটকে আসা একটা কাঠের টুকরোর আঘাতে গ্রাটের গাল থেকে রক্ত ঝরছে। দরজার আড়ালে থেকে ব্যাংক হাউজের দরজার দিকে তাকালো তারা। কালেনের আবছা আকৃতি দেখতে পেল। সেও পরিস্থিতি যাচাই করে দেখছে। হয়তো চলে গেছে লোকগুলো, বলল গ্রাট। মনে হলো মিনিট খানেক আগে ঘোড়ার খুরের আওয়াজ পেলাম। ওরা সব কটা জানালার 12টা বাজিয়ে দিয়েছে, চেঁচিয়ে জানালো কালেন। কারা ওরা? বাইরে বেরিয়ে এলো লেনি আর্থার। চোখের আগুন নিয়ে যে ঢিবি থেকে গুলি এসেছে সেটার দিকে তাকালো। আমি জানব কি করে? দাঁত খিচিয়ে জবাব দিল সে। একজনের বেশি ছিল। ওদের সঙ্গে লাগতে গেলে ভালো হবে না, বলে বসলো কালেন। ব্যাটারা জানে কিভাবে গুলি করতে হয়। রক ব্যানন হতে পারে না, বলল গ্রাট। গতরাতে এগেটে ছিল সে। দরজায় উকি দিল লোবো লার্সেনের মাথা। ভীত চোখে ঢিবিটার দিকে তাকালো সে। কাপা গলায় বলল, ওরা রাস্টি ফেরিস আর জিম হ্যানন। ওদের দেখা গেছে, সেটা বলতেই এখানে এসেছিলাম আমি। চরকির মতো পাক খেয়ে ঘুরে দাঁড়ালো আর্থার। তো বলনি কেন আগে? আসলে প্যান্টের পায়ায় অস্বস্তি ভরে হাত ধরল লোবো। খিদে পেয়ে গিয়েছিল আমার। সামনে অত খাবার দেখে বসে গেলাম। ভেবেছিলাম খেতে খেতে বলবো, কিন্তু তার আগেই তো গোলাগুলি শুরু হয়ে গেল। শহরে রাষ্ট্রীকে দেখেছ? ঠিক বলছো তো? জিজ্ঞেস করলো গ্রাট। দিব্যি দিয়ে বলতে পারি। তার সঙ্গে জিম হ্যাননও ছিল। গ্রাটের দিকে চোখ ফেরালো আর্থার। আমাকে তুমি বলেছিলে রাস্টি ফেরিস মারা গেছে। আমি তাই ভেবেছিলাম। অজান্তেই গলা নিচু হয়ে গেল গ্রাটের। শেষ যখন তাকে দেখা যায় তখন রিজের দিকে ছুটছিল সে। প্রচুর গুলি করা হয় তাকে লক্ষ্য করে। তারপর তার ঘোড়া যখন খুঁজে পেলাম তখন ওটার কেশর রক্তাক্ত ছিল। আমি একটা গাধা গ্রাট, ঘরঘরে গলায় মন্তব্য করলো আর্থার। ওখানে তোমাদের পিকনিক করতে পাঠাইনি আমি। যখন তোমার কাছে আমি কোনো রিপোর্ট চাই তখন আশা করি তুমি যা জানো তাই বলবে। যা তোমার উর্বর মস্তিষ্ক ভেবেছে সেটা নয়। থমকে দাঁড়িয়ে আছে লেনি আর্থার। পরিস্থিতি বিচার করে দেখছে। এমন কিছু খুঁজে পাচ্ছে না যাতে তার মন সান্ত্বনা পেতে পারে। মেজাজটাই খিচড়ে গেছে। এখানে নিরাপদে বসবাস করে এসেছে সে এতদিন। এখন হঠাৎ করেই সেই নিরাপত্তা উধাও হয়ে গেছে। গুলি করা হচ্ছে তার বাড়িঘর লক্ষ্য করে। যা খুশি তাই করেছে লোকগুলো। রান্স হাউস লক্ষ্য করে গুলি করেছে। জানালাগুলো ভেঙেছে। ব্যাংক হাউজেরও একই অবস্থা। অথচ যারা এ কাজ করলো তাদের বিরুদ্ধে কিছুই করা সম্ভব হয়নি। ধীরে সুস্থে পরিকল্পনা মতো কাজ সেরে নিরাপদে চলে গেছে লোকগুলো। যা চেয়েছিল তাই করেছে তারা। করালের ঘোড়াগুলো পাওয়ার ইচ্ছে ছিল না, সে চেষ্টাও তারা করেনি। নিজের অবস্থা মনে পড়তে তিক্ততায় ছেয়ে গেল লেনি আর্থারের মন। এই একটু আগেও তাকে ঘরের মেঝেতে মুখ গুজে শুয়ে থাকতে হয়েছে। আপাতত লোক দুজন চলে গেছে। সম্ভবত গেছে এগেটে। বোধহয় রক বেননকে খুঁজছে। হাওয়ার্ডরা যদি রক বেননের চিরনিদ্রার ব্যবস্থা করতে না পারে আর যদি এ দুজন বেননের সঙ্গে যোগ দেয় তাহলে রাসলিংয়ের কাজ অসম্ভব হয়ে দাঁড়াবে। তবে এ দুজনের গরুর পেছনে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সে নিজে বার কয়েক চেষ্টা করে দেখেছে। গরু কোন পথে যাবে জানা থাকা সত্ত্বেও প্রতিবার ট্র্যাক খুঁজে অনুসরণ করতে ব্যর্থ হতে হয়েছে তাকে।
চিন্তিত আর্থার পরিস্থিতি মনের ভেতরে নেড়েচেড়ে দেখল। বড় দাওটা মারতেই হবে। ওটা বন্ধ রেখে বসে থাকবার কোনো মানে হয় না। এবার যে চালানটা গেল তার চেয়ে ঢের বড় হতে হবে পরবর্তী চালান। রক বেরন, রাস্টি ফেরিস আর ওই জিম হ্যানন যদি গরু সরানোর সময় হাওয়ার্ডদের অনুসরণ করে, তাহলে এমন ব্যবস্থা করতে হবে যাতে লোক তিনজন আর কখনো ফিরে আসতে না পারে। কালেন হঠাৎ মুখ খুলল লেনি আর্থার। ঘোড়া নিয়ে শহরে চলে যাও। সিলেম হাওয়ার্ডকে খুঁজে বের করে বলবে যে রাস্টি ফেরিস আর জিম হ্যানন পশ্চিমে এগেটের দিকে যাচ্ছে রক বেননকে খুঁজতে। ওকে জানাবে আমি চাই ওদের তিনজনের একজনও যেন জীবিত ফিরতে না পারে। যেভাবে হোক, আমি আবারও বলছি, যে করে হোক শেষ করে দিতে হবে ওদের। আমার শুধু এ ব্যাপারে একটা কথাই বলবার আছে। কাজটা করতে হবে মরুভূমির পশ্চিমে কোথাও। তাহলে ওদের ভাগ্যে কী ঘটেছে তা জানতে পারবে না কেউ কখনো। আমার কথা মাথায় ঢুকেছে? হ্যাঁ, আস্তে করে মাথা কাত করল ক্যালেন। তিনজন লোক খুন হতে যাচ্ছে ভাবল কালেন। লোকগুলো ভালো, সৎ, কিন্তু কল্পনাশক্তি অতি কম কালেনের। ন্যায়নীতির বোধও প্রখর নয়। তবে নিজের নির্ধারিত নিয়মে চলে সে। আর সে নিয়ম বলে কাউকে পেছন থেকে গুলি করে মারা মারাত্মক অন্যায়। আরেকটা ব্যাপার কালেনের মনের শান্ত সাগরে ঢেউ তুলল। যার যার লড়াই তার নিজেরই লড়া উচিত। লেনি আর্থার লড়াই করবার কোনো ইচ্ছেই দেখাচ্ছে না। ওর ঘাড়ে নিজের কাজ চাপিয়ে দিচ্ছে। আচ্ছা, বিড়বিড় করল কালেন, আমি শহরে যাচ্ছি। আমিও তোমার সঙ্গে যাব, চট করে বলে উঠল লোবো। গুলি শুরু হওয়ার পর থেকেই ভয়ে ভয়ে আছে সে। টাস্কোটালে একা ফেরার চিন্তাটা তার বুকের ভেতর কাঁপন উঠিয়ে দিচ্ছে। তাছাড়া অন্য কারো সঙ্গে যাওয়ার বদলে কালেনের সঙ্গে গেলে অনেক বেশি স্বস্তি বোধ করবে সে। মোটা সোটা কাউবয়, ঠান্ডা মাথার লোক, সহজে ঝামেলায় জড়ায় না। করালের দিকে হাঁটা দিল কালেন। পেছন থেকে লোবো লারসেনের দিকে তাকালো লেনি আর্থার। লোকটাকে গুপ্তচর হিসেবে ব্যবহার করলেও কখনোই পছন্দ করতে পারেনি সে। চারিত্রিক দীর্ঘতা তো নেই, মানসিক স্থিরতা নেই লোবে লারসেনের। এর উপর ভরসা করে কোনো ঝুঁকি নেওয়া যায় না, বিশ্বাস করা যায় না একে। বিশ্বাস আর্থার করেও না। সত্যি বলতে নিজেকে ছাড়া আর কাউকেই সে বিশ্বাস করে না। সন্ধ্যের আলোয় লোক দুজনকে শহরের দিকে ঘোড়া ছুটিয়ে যেতে দেখল আর্থার। লোকগুলো দূরে চলে যাওয়ার পরে বাড়ির ভেতরে ঢুকল। বেশ জোরালো বাতাস শুরু হয়েছে। সে বাতাসে ভেসে ভাঙা জানালা দিয়ে ধুলো ঢুকছে ঘরে। এ যেন একটা ভুতুড়ে বাড়ি। চিন্তাটা মাথায় আসায় সামান্য চমকে গিয়ে দ্রুত ঘুরে দাঁড়ালো আর্থার। কুসংস্কারচ্ছন্ন লোক বলা যায় না তাকে, কিন্তু চিন্তাটা মনের ভেতর খারাপ অনুভূতির জন্ম দিয়েছে। বিষণ্ণ মনে জানালার দিকে তাকালো সে। শহর থেকে নতুন কাজ কিনে আনতে হবে, তার মানেই হচ্ছে কৌতূহলের জন্ম দেয়া। যাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আছে তাদের উত্তেজিত মন্তব্যও শুনতে হবে। কয়েকদিনের মধ্যেই খবরটা সারা এলাকায় ছড়িয়ে পড়বে। অনেকেই হয়তো সন্দেহ করবে রাস্টি ফেরিস আর জিম হ্যানন যা করেছে তার পিছনে উপযুক্ত কারণ না থেকে পারে না। জিম হ্যানন লোকটা বিরক্ত করে তুলছে। রাস্টি ফেরিস আর রক বেনন দুজনই এই এলাকায় নতুন। গান ফাইটার হিসেবে নাম আছে তাদের। ওরকম লোক যদি মারা যায় তাহলে অবাক হওয়ার তেমন কিছুই নেই, খুব একটা প্রশ্নও উঠবে না। কিন্তু জিম হ্যানন এখানকার স্থায়ী বাসিন্দা, সৎ একজন কাউহ্যান। সুনাম আছে তার, কঠোর পরিশ্রমী লোক। মদ খাওয়ার বদভ্যাস নেই, ঝামেলা এড়িয়ে চলে। কিন্তু এখন আর কিছু করবার নেই। লোকটাকে বাঁচতে দেয়া যায় না। ওদের তিনজনকেই খুন হতে হবে। যত দ্রুত কাজটা শেষ করা যাবে ততই মঙ্গল। অস্থির হয়ে কেবিনের ভেতরে পায়চারি শুরু করলো লেনি আর্থার। মাথায় গিজগিজ করছে চিন্তা। বেশ কিছুক্ষণ পরে হাল ছেড়ে দিল। ভাঙা জানালাগুলো যেন সতর্ক হতে
নীরব সংকেত দিচ্ছে নিজে সে এখন বিপদের মধ্যে আছে। সাহসের কোনো কমতি নেই তার, কিন্তু সে ভেবেছিল বন্দুকের দক্ষতা অতীতে ফেলে এসেছে, আর ওই দক্ষতার প্রয়োজন পড়বে ভাবেনি। নিজেকে সে একজন সত্যিকারের মাথা ভাবতে শুরু করেছিল। অন্যরা তার হয়ে গুলি খাক, তার ওসবে সরাসরি জড়ানোর দরকার নেই। তার কাজ নির্দেশ দিয়ে সঠিক পথে লোক পরিচালনা। বস, গ্রাট এসে পাশে দাঁড়িয়েছে। ওই লোক দুটো ঝামেলা পাকিয়ে দিয়ে গেছে। কুয়োর বালতির দড়িতে গুলি করে বালতিটা কুয়োর মধ্যে ফেলে দিয়েছে। খাওয়ার পানি পাওয়া মুশকিল হবে। তোলো বালতিটা। অধৈর্য শোনালো আর্থারের গলা। যে গাধাটা কুয়োর গর্ত অত ছোট করে তৈরি করেছিল তাকে ধরে গুলি করে মারা উচিত। বালতিটা হুকে বাঁধিয়ে তুলতে পারবে না? চেষ্টা তো করছি। ততক্ষণে পানির ব্যবস্থা নেই, এমনকি চৌবাচ্চাও শুকনো। উঠানে বেরিয়ে এলো লেনি আর্থার। সন্ধ্যের আধার নামতে শুরু করেছে। শহরের দিকে যাওয়া পথের দিকে তাকালো, নিচে ঠোঁট চুচ্ছে। হয়তো জাত পুরুষের ওখানে যাওয়া উচিত এখন, যদি তারা কিছু জেনেই থাকে। ঠিক কতটা জানে? জনি কারভেল চাকরি ছাড়তে বাধ্য হয়েছে, কিন্তু সেটা রক বেননের জন্য। গান ফাইটার হয়তো এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দেয়নি বুরুষকে। লোকটা সম্ভবত এখনও জানে না কারভেলের সঙ্গে তার বা রাসলারদের সম্পর্ক আছে। লরা বুশ গম্ভীর হয়ে উঠল। লেনি আর্থারের চেহারা। দারুণ সুন্দরী একটা মেয়ে। বেশ কয়েকবার ওর সঙ্গে সামাজিক অনুষ্ঠানে নাচার সুযোগ হয়েছে তার। হয়তো মেয়েটার সঙ্গে নিজেকে জড়ানোই গরুয়ার রাঞ্চটা হাতে পাবার সহজতম উপায়, বিশেষ করে এখন যখন লরার বাপ বিছানায় পড়ে আছে। সে যাই হোক, যাবে সে ওদের ওখানে, আন্তরিকতার সঙ্গে কথা বলবে। দেখা যাক তার ফলাফল কী দাঁড়ায়। আন্তরিকতা আর সহজ সরল আচরণ জানে সে, মানুষকে অসতর্ক করে তোলে। হয়তো সত্যি সত্যি লরা বুশকে নিজের প্রতি আকৃষ্ট করে ফেলতে পারবে সে। অন্তত এটা একটা ভালো প্রয়াস হতে পারে। সিলিম হাওয়ার্ড তার হয়ে রক বেননকে শেষ করে দেবে, সে আশায় হাত পা গুটিয়ে বসে থেকে আপাতত লাভ নেই। দেরি না করে ঘোড়ায় চেপে রওনা হয়ে গেল সে। পেছন থেকে কৌতূহলী নিষ্পলক চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকলো গ্রাট। দুজন গান হ্যান্ড কুয়ো থেকে বালতি তোলার কাজে ব্যস্ত। তাড়াতাড়ি করো, তাদের ধমকে উঠল গ্রাট। এত সময় লাগে নাকি? বস তো আমাদের ঘাড়ে কাজ চাপিয়ে দিয়ে চলে গেল। আমরা পানি পাই কি না পাই তাতে তার কচু আসে যায়। বিস্মিত হয়ে কাজ থামিয়ে গ্রাটের দিকে তাকালো গান হ্যান্ড দুজন। তাতে গ্রাটের রাগ আরও বাড়ল। উঠানটা আড়াআড়ি পার হলো সে। ঘোড়ায় স্যাডল চাপিয়ে মুহূর্তের জন্য থমকে গেল। কোথায় যাওয়া যায়? ক্রিকে। জায়গাটা বেশি দূরে নয়, ওখানে এক বালতি পানি অন্তত পাওয়া যাবে। ক্যান্টিনগুলো ভরে আনা সম্ভব হবে। একটু ইতস্তত করলো সে, তারপর জিজ্ঞেস করলো, কী অবস্থা বুঝলে? জবাব দিল রেড, আটকে গেছে। বালতিটা বোধহয় ভেঙে বের করতে হবে। সকাল পর্যন্ত থাকুক ওরকমই। বাকবোর্ডের ঘোড়ায় রাশ পরিয়ে কয়েকটা ব্যারেল তুলে ফেলো ওটায়। ক্রিকে যাব পানি আনতে। জাহান নামে যাক ওই হারামজাদা রাষ্ট্রী ফেরিস। আমি জানি ও ঠিক ওই বদমাইশটারই কাজ। আর কেউ এত দূরে থেকে দড়িটা গুলি করে ছিঁড়তে পারত না। মুখ থেকে ঘাম মুছল রেড। তা পারত না, সায় দিল সে। রাষ্ট্রী ফেরিস ও দু একটা গুলি মিস করেছে। প্রেমে একটা গুলি ঢুকেছে, জ্যাম হয়ে গেছে ওটা। ওই লোক সত্যি রাইফেলের জাদুকর। তিক্ত মনে নীরবে সায় দিল গ্রাট। ব্যারেলগুলো বাকবোর্ডে তুলে ফেলো। আমি যাচ্ছি স্কাউটিং করতে। সোজা ক্রিকে চলে এসো। একটানা পথ চলছে লেনি আর্থার। 4 স্কোয়ারের টেইলটা আঁকাবাঁকা। যত সে এগোচ্ছে ততই মনের ভেতর
ধারণা দীর্ঘ হচ্ছে। লরাকে বাগিয়ে রান্স পাওয়াই সত্যিকারের বুদ্ধিমানের কাজ হবে। সত্যিটা নিজের কাছে স্বীকার করতে কোনো দ্বিধা নেই তার। গোলাগুলি আর বুলেটের শীষ তার ভেতরে একটা পরিবর্তন এনেছে। 4 বছর হলো গান ফাইটিং করেনি সে, খুন করেনি, ফলে চিন্তাধারা অন্য খাতে বইতে অভ্যস্ত হয়ে পড়েছে। মেঝেতে শুয়ে থেকে কেবিনের দেয়াল ফুটো করা বুলেটের গুঞ্জন শুনতে শুনতে প্রতিটা মুহূর্ত সে অনুভব করেছে যে কোনো একটা বুলেটই তাকে শেষ করে দিতে যথেষ্ট। উপলব্ধিটা সাংঘাতিক প্রভাব ফেলেছে তার মনে। পেটের ভেতরে পাক খেয়ে উঠেছে কি যেন। গুলি খেয়ে মরতে হতে পারে ভাবনাটা তার পছন্দ হয়নি। বয়স যখন অপরিণত ছিল তখনকার কথা ছিল আলাদা। বেপরোয়া ঝুঁকি নিতে ভালো লাগতো। তখন মনের ভেতরে দীর্ঘ বিশ্বাস ছিল এমন বুলেট আজও তৈরি হয়নি যেটা তাকে শেষ করে দিতে পারে। মৃত্যুর চিন্তা ছিল তখন সুদূর পরাহত। তরুণ বয়সে কিছুই তোয়াক্কা না করবার একটা সময় সবারই যায়। সে সময় পেরিয়ে এসেছে সে। এখন সে জানে মৃত্যু কাউকে ছেড়ে কথা বলে না। রান্স আর গরু হাতে পাওয়ার অন্য কোনো উপায় নিশ্চয় আছে। সহজ পথ লরাকে জয় করে নেয়া। বুদ্ধি আছে তার। এখন সেই বুদ্ধি কাজে লাগানোর উপযুক্ত সময়। 4 স্কোয়ারের বাড়িঘর যখন লেনি আর্থারের চোখে পড়ল ততক্ষণে আকাশের কোণে দেখা দিয়েছে রূপলি চাঁদ। 10 গরম পানির ঝর্ণা পাশ কাটিয়ে ঘোড়াটাকে হাঁটিয়ে আবার টিলার রাজ্যে ঢুকল বেনন। চারপাশের এলাকা সম্বন্ধে অত্যন্ত সচেতন হয়ে আছে। ভালো করেই জানে সামনে যে কোনো সময় ওকে অ্যাম্বুশ করা হতে পারে। ওর ঘোড়াটা সত্যি ভালো জাতের, প্রায় স্পিডের মতোই। তবে আজ কয়েকদিন হলো প্রায় বিরতি না নিয়েই পথ চলতে হচ্ছে। বেনন বারবার করে অনুভব করছে স্পিডই সঙ্গে থাকলে ভালো হতো। জল জল করছে সকালের সূর্যটা। আবহাওয়া সবেমাত্র উষ্ণ হয়ে উঠতে শুরু করেছে। পরিষ্কার দেখা যাচ্ছে গরুগুলোর ট্র্যাক। চিহ্ন দেখে বুঝতে ওর দেরি হলো না যে ক্রিস হাওয়ার্ডের দল গরুর পালের কাছে পৌঁছে গেছে। এখানে ওখানে দু একটা গরুর ছাপর স্মরণে রাখা চেনা ঘোড়াগুলোর খুরের দাগ নষ্ট করে দিয়েছে। হাইরকে পৌঁছে গেছে গরুগুলো। টেইলের উপর ঝুঁকে আছে 400-500 ফুট উঁচু খাড়া দেয়াল। ক্যানিয়নের মেঝেতে জন্মেছে রাই ঘাস। ক্যানিয়নটা বেশিরভাগ জায়গাতেই সরু, তবে মাঝে মধ্যে চওড়াও হচ্ছে। কোথাও কোথাও ডোবায় পানি দেখতে পেল বেনন। দুবার ঘোড়াটাকে ঘাস খেতে আর তৃষ্ণা নিবারণ করতে দিল ও। সে সুযোগে পায়ে হেঁটে সামনের পথ পর্যবেক্ষণ করে এলো, সর্বক্ষণ সতর্ক যাতে অপ্রস্তুত অবস্থায় ফাঁদে পড়তে না হয়। এখানে ওখানে ওয়াগনের পুরনো ট্রাক চোখে পড়ল ওর। বৃষ্টির পানির কারণে কোথাও কোথাও চাকার দাগ অনেক গভীর। সামনে বড় বড় ঘাসে ছেয়ে আছে ক্যানিয়ন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ খোলা একটা ঘাস জমিতে এসে বেনন দেখল টেইল নেই আর সামনে। ধাঁধায় পড়ে গেল ও। এখানে ওখানে দেখলো মাত্র দু একটা গরুর চিহ্ন, কিন্তু আস্ত গরুর পাল যেন ঘোড়ার পেট সমান উঁচু ঘাস। ঘন ঘাসের সবুজ প্রান্তরে হঠাৎ করেই উধাও হয়ে গেছে। আচমকা একটা বাছুরের ব্যাও চিৎকার শুনতে পেল, খুবই কাছে। খুঁজতে শুরু করলো বেনন। প্রথমে দেখা পেল একটা বক্স 4 ব্যান্ডের বাছুরের। বাছুরটা যদি অন্য রাঞ্চের হয়ে থাকে তাহলে বলতেই হবে রিব্যান্ডিংয়ের কাজটা অসাধারণ দক্ষতার সঙ্গে সারা হয়েছে। ও যখন বাছুরটা পেল তখন ওটা ক্যানিয়নের দেয়ালের কাছে জন্মানো একটা ঝোপের কাছে মায়ের পাশে দাঁড়িয়ে আছে। গরুটার ব্যান্ডও নতুন করে দেয়া হয়েছে। পোড়াটা এখনও কাঁচা, তবে ব্যান্ডটার উপর কারিগরি ফলানো হয়েছে কিনা তা বোঝার কোনো উপায় নেই। ওটাকে মেরে চামড়া ছাড়িয়ে উল্টো দিক পরখ না করলে।
সামনে বাড়ল বেনন। যদিও ছড়ানো ছিটানো কয়েকটা গরুর দেখা পেল, কিন্তু গরুর পালের চিহ্ন আর চোখে পড়ল না। ক্যানিয়নে আরও ঘুরে ফিরে দেখলো ও কোনো ট্রেইল খুঁজে পেল না। ইয়েলো রক ক্যানিয়নে মাত্র একটা বাছুরের চিহ্ন আছে। ঘোড়া নিয়ে ফিরে এলো ও পাথরের দেয়ালের উপর থেকে ঝরে পড়া একটা ঝর্ণার কাছে। অন্ধকার নামতে শুরু করেছে। সারাটা বিকেল টেইল খুঁজেই কেটে গেছে। সাফল্যের মাত্রা শূন্যের কোঠায়। শুকনো ঝোপ জোগাড় করে আগুন জ্বাললো ও রাতের খাবার তৈরি করলো। খেতে খেতে চিন্তা করলো বর্তমান পরিস্থিতি। ভেবে দেখলো এ পর্যন্ত যা ঘটেছে, অনেক খুঁজেও ঠিক কোথায় টেইলটা অদৃশ্য হয়েছে সে জায়গাটা বের করতে পারেনি ও। মনে হচ্ছে গরুর পাল অল্প অল্প করে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হাইরকে রয়ে গেছে বেখেয়ালে ফেলে যাওয়া সামান্য কয়েকটা গরু। ভোরে আবার রওনা হলো ও। অদৃশ্য হয়ে যাওয়া গরুর পাল আর চোরাই গরুর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে এগিয়ে চলল কয়ট স্প্রিংয়ের দিকে। এক অশ্বারোহী এসেছে ও পর্যন্ত। যে লোকটার ঘোড়া অবাধ্যতা করছিল সে। ওখানে থেমে ক্যাম্প করল বেনন। কাছের ম্যাসাকার লেক শুকিয়ে খটখটে হয়ে থাকলেও কয়ট ঝর্ণায় পানি আছে এখনও। এত উত্তরে এখন পর্যন্ত একটা গরুর চিহ্ন চোখে পড়েনি ওর। ঠিক করলো কাল সকালে দক্ষিণের দিকে ফিরে যাবে আবার। আবছা আলোয় সামনের রাস্তায় চোখ বুলালো রাস্টি ফেরিস। ঠিক জানো তো জিম, এটাই সেই পথ? এই ট্র্যাকগুলো দেখে বেননের বলেই মনে হচ্ছে, কিন্তু এত বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করছিল কেন? হয়তো রাসলারদের টেইল হারিয়ে ফেলেছে বেনন, মন্তব্যের সুরে বলল জিম হ্যানন। কয়েক মাইল আগে আমরাও তো হারিয়ে ফেলেছিলাম। কয়েকদিন আগে আমাদের রাঞ্চের এক ছেলে এদিকে গরুর পালের চিহ্ন দেখতে পেয়েছিল। পরে ট্র্যাক হারায়, যেন গরুগুলো বাতাসে মিলিয়ে গেছে। এগিয়ে চলেছে দুজন। হঠাৎ থামল হ্যানন। সামনে আগুন, ওই যে ডান দিকে। ঘোড়ার মুখ ফিরিয়ে আগুন লক্ষ্য করে এগিয়ে চলল ওরা। আগুনের 30 গজের মধ্যে পৌঁছে গিয়েও কারো দেখা পেল না। একটা শীতল গলা বলে উঠল, সোজা আগুনের সামনে গিয়ে ঘোড়াগুলো থামাও। আগুনের দিকে মুখ করে নামবে, যাতে তোমাদের মিষ্টি চেহারা আমি দেখতে পাই। বেনন, গলাটা চিনতে পেরে মুচকি হাসলো রাষ্টি। বুড়ো গাধা, এখনও 29 হয়নি আমার রাষ্টি। আহত স্বরে প্রতিবাদের সুরে বলল বেনন। প্রসঙ্গ পাল্টালো, কি অবস্থা তোমার প্রাচীন শিয়াল? নামো ঘোড়া থেকে, এখনই কফি চড়িয়ে দিচ্ছি। রেঞ্জ থেকে এত দূরে করছোটা কি তোমরা? তোমাকে অনুসরণ করে এসেছি। কি ভেবেছিলে তুমি? হাসলো রাষ্টি। বেননোর বয়স উল্লেখ না করাই তার কারণ। আমরা ভয় পাচ্ছিলাম তুমি রাসলারদের হাতে ধরা পড়ে যেতে পারো। বানি রেমন্ডের সঙ্গে দেখা হয়েছে তোমাদের? ওকে 4 স্কোয়ারে পাঠিয়েছিলাম আমি। রাঞ্চে ওকে দরকার হবে। না, ওর সঙ্গে দেখা হয়নি। হবে কি করে? রাঞ্চে তো আমরা থামেইনি। কয়েক মিনিটের জন্য এগেটে থেমেছিলাম। এক বুড়ো ফসিলের সঙ্গে কথা হলো। ওর নাম সার্ডো। যা বলল তাতে তো মনে হলো খুব এক হাত দেখিয়েছ তুমি ওখানে। আগের চেয়ে বড় ঝামেলায় আছি এখন, বলল বেনন। গরু খুঁজতে গিয়ে কি ঘটেছে খুলে বলল ও। শেষে বলল, অবস্থাটা দাঁড়িয়েছে তাতে স্বীকার করতেই হয় যে টেইল হারিয়েছি। এখন ভাবছি দক্ষিণে যাব, সোজা লং ভ্যালিতে। দেখব পশ্চিমের দিকে ওদের ট্র্যাক পাই কিনা। উত্তরে আসেনি চোরগুলো। পূবে তো ফিরে যাবেই না, যদি না আইডাহোতে যাবার ইচ্ছে থাকে। চিন্তিত চেহারায় রাষ্টিকে দেখল বেনন। তুমি ঠিক আছো তো? মানে বলতে চাইছি যে ধরনের কাজে নেমেছ সে তুলনায় সুস্থ বোধ করছো তো? অনেক রক্ত হারিয়েছ তুমি। শুধু সুস্থ
নাক দিয়ে ঘোত করে আওয়াজ করলো রাষ্ট্রী। যে কোনো দিন তোমাকে আমি ঘোড়া চালিয়ে পেছনে ফেলে দিতে পারবো। সেজন্যে অর্ধেক দক্ষতাও কাজে লাগাতে হবে না আমাকে। আর রক্তের কথা যদি বলো, যা রক্ত হারিয়েছি তার 3 গুণ হারালেও যে কোনো সময়ে রাসলারদের মুখোমুখি হতে পারবো। শুনেছে ওর কথা? জিম হ্যাননের দিকে তাকিয়ে মুচকি হাসল বেনন। নিরেট মাথার মর্কটটা এমনই লোক যে পেইরিতে আগুন লাগলেও ক্যাম্প সরাবে না। বাগলে নামের মহাবিজ্ঞ এক লোক ওর সম্বন্ধে বলেছে, এই মর্কটের শরীরটা পূর্ণবয়স্কদের হলেও মগজটা 2 বছরের বাচ্চাদের মতোই অপরিপক্ক। ও বললেই হলো? খ্যাপাটে গলায় জিজ্ঞেস করলো রাশি। বিপদে আমাকে পাশে দেখলে খুশি হয়নি বাগলে? তা হয়েছে, স্বীকার করলো বেনন। পর মুহূর্তে বলল, বিপদে আপদে থাকলেও বাচ্চাদের সত্যি পছন্দ করে ও। রাতের তর্ক বিতর্ক শেষে ঘুম দিয়ে সকালে নাস্তার পালা সেরে রওনা হয়ে গেল ওরা। আগে আগে চলেছে বেনন। ওর অ্যাপালুসটা সারা রাত বিশ্রাম পেয়ে তরতাজা হয়ে উঠেছে। কয়েক মাইল পশ্চিমে ম্যাসাকার ক্রিক পেরিয়ে শুকনো ম্যাসাকার লেকের উপর ঝুঁকে আছে পেইন্টেড পয়েন্ট। আকাশ ছোঁয়া বিরাট একটা দর্শনীয় টিলা লং ভ্যালির প্রবেশপথ নির্দেশ করছে। পেইন্টেড পয়েন্ট পর্যন্ত গিয়ে ছড়িয়ে পড়ব আমরা, বলল বেনন। তারপর খুঁজে দেখব এত উত্তরে গরুর কোনো চিহ্ন আছে কিনা। না পেলে যতক্ষণ না পাই দক্ষিণে যাব। আমার ধারণা গরুর পাল নিয়ে হয় উত্তরে নয়তো পশ্চিমে এসেছে রাসলাররা। এগোতে থাকলে ওদের চিহ্ন চোখে পড়তে বাধ্য। নীরবে সায় দিল রাষ্ট্রী। বিড়বিড় করে বলল, আমার যেটা অবাক লাগছে, ওরা হাই রক থেকে বের হলো কি করে? বেননের দিকে তাকালো। তুমি তো বলছো চিহ্ন হঠাৎ করে হারিয়ে গেছে। ঠিকই বলেছ, তোমার মতো করে খোঁজার সুযোগ হয়নি আমাদের, কিন্তু আমরাও তো ওই একই অবস্থা দেখলাম। তার মানেটা দাঁড়ালো কি? এতগুলো গরু গায়েব হয় কি করে এভাবে? সূর্যটা প্রচণ্ড উত্তাপ ছড়াতে শুরু করেছে। পশ্চিমে এগিয়ে চলেছে ওরা। ট্র্যাক দেখালো বেনন। এ বেটাও একই দিকে গেছে। লোকটা গরুর পালের সঙ্গে ছিল। আরও 1 মাইল পরে রহস্যময় আরোহী উত্তরে সরে গিয়ে শুকনো লেক পাড়ি দিয়ে এগিয়ে গেছে সুদূর ইয়েলো পিকের দিকে। ক্ষণিকের জন্য দ্বিধায় ভুগল বেনন। তারপর সিদ্ধান্ত নিয়ে বলল, যেতে দাও বেটাকে। আমরা যেমন ঠিক করেছিলাম তেমনি দক্ষিণেই যাব। ক্রমেই চিন্তিত হয়ে পড়েছে বেনন। 4 স্কোয়ার থেকে এত দূরে এতদিন সরে থাকতে হচ্ছে, সেটা ওর পছন্দ হচ্ছে না। এলাকার পরিস্থিতি মোটেই ভালো নয়। রাঞ্চে একজন কাউহ্যান্ড ছাড়া একেবারেই একা আছে আহত ব্রুস আর লরা। বিপদ ঘটলে একা কী করতে পারবে বানি রেমন্ড? কিন্তু এখন ফিরে যাওয়া মানে অনেক দূরের পথ পাড়ি দেয়া। তাছাড়া যদি হাই রক থেকে উধাও হওয়া গরুর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়, তাহলে সেটা ভবিষ্যতে ওদের জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে। পেইন্টেড পয়েন্ট পেরিয়ে লং ভ্যালির বিশাল বিস্তারে প্রবেশ করল ওরা। এখান থেকে দৈর্ঘ্যে অন্তত 9 থেকে 10 মাইল হবে লং ভ্যালি। পোস্টের কথা যদি বাদও দেয়া যায়, তবুও মাত্র 3 জনের পক্ষে পুরো এলাকা তন্ন তন্ন করে খোঁজা এবং সেই সঙ্গে পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখা একটু দুরূহ কাজ। সহজতম উপায়টা হলো উপত্যকা আড়াআড়িভাবে পার হওয়া। একবার পার হয়ে পানির উৎসগুলো যাচাই করে দেখা যে গরুর কোনো চিহ্ন আছে কিনা। 1 ঘন্টা পরে উপত্যকার মাঝখানে ছোট একটা সমতল চূড়োওয়ালা টিলার উপরে বেননের সঙ্গে দেখা হলো রাষ্ট্রীর। হ্যানন আসছে, জানালো ও। কিচ্ছু নয়, কোনো চিহ্নই পাইনি আমরা। আমিও না। খসখসে দাড়ি ভরা চোয়াল ডলল বেনন। মেজাজটা আরও খিচড়ে গেল পাকা কয়টার কথা মনে পড়ায়।
বিরক্ত হয়ে বলল, আর কিছু করবার নেই, এবার সোজা পিন্টো স্প্রিং পর্যন্ত গিয়ে দেখতে হবে। গরুর পালের জন্য যথেষ্ট পানি আছে ওখানে। কিছু গরু ওদিকে গেছে, সেই চিহ্ন দেখেছি আমি। তবে মনে হয় ওগুলো চড়ে বেড়াতে বেড়াতে ছড়িয়ে পড়া গরু। না। ফিরে এসে হতাশ গলায় বলল হ্যানন। চিন্তিত দেখাচ্ছে তাকে। কিছু পেলাম না। পিন্টো স্প্রিংয়ে যাওয়ার কথা শুনে বলল, একটা টিলার পাশে স্প্রিংটা আমি চিনি, কিন্তু একেবারে কাছে না যাওয়া পর্যন্ত ওটা দেখতে পাবার কোনো উপায় নেই। ওখানে যাওয়া বিপজ্জনক। যাওয়া কি ঠিক হবে আমাদের? কি বলছো বুঝতে পারছি, বলল বেনন। ওরা যদি টিলার উপরে অথবা মেসায় কাউকে পাহারায় রেখে থাকে, আর তার কাছে যদি বিনকিউলার থাকে, তাহলে সে লোক অন্তত 1 ঘন্টা ধরে আমাদের চোখে রেখেছে। পরবর্তী উঁচু টিলাটার দিকে চোখ কুঁচকে তাকালো রাষ্ট্রী। মাত্রা অতিরিক্ত তাপমাত্রায় কাঁপছে বাতাস, সেই সঙ্গে নাচছে সামনের দৃশ্যটা। মুখ থেকে ঘাম মুছল ও হ্যাটের কানা চোখের কাছে নামিয়ে আনলো, যাতে আরও ভালো করে দেখা সম্ভব হয়। বিস্তৃত সমতলে প্রায় পাশাপাশি দাঁড়িয়ে আছে দুটো টিলা। রাইফেল হাতে কোনো লোক ওখানে অপেক্ষা করলে সত্যি আমাদের কপালে দুঃখ আছে। হ্যানন আর বেননের কথায় সায় দিল ও বেননের দিকে তাকালো। পানি আছে তোমার কাছে? আছে। আগের ওয়াটার হোল থেকে ক্যান্টিন ভরেছি, প্রায় ভর্তি আছে এখনও। আমারটা প্রায় খালি হয়ে গেছে। লজ্জিত শোনালো হ্যাননের গলা। পর মুহূর্তে ব্যাখ্যা করল, আমি যেখানে ছিলাম সেখানে ধুলো ছাড়া আর কিছু ছিল না যে ক্যান্টিন ভরব। রাষ্ট্রের দিকে তাকালো। তুমিও কোনো ওয়াটার হোল পাওনি? পাইনি, জানালো রাষ্ট্রী। তবে অর্ধেক ভর্তি আছে এখনও ক্যান্টিনটা। ভীষণ গম্ভীর দেখাচ্ছে ওর চেহারা। রাইফেল হাতে কেউ যদি ওদিকে থেকে থাকে, তাহলে সহজেই ওয়াটার হোলের কাছ থেকে আমাদের দূরে সরিয়ে রাখতে পারবে বহুক্ষণ।